এসসিএম উইথ শফিউলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি হচ্ছে আমরা যে সাপ্লাই চেইন নিয়ে আমরা অনেক কিছু জানি, অনেক কথা বলি অনেকে। তো আমরা সাপ্লাই চেইনের যে মেইন যে ফাংশনসগুলো রয়েছে এবং এটার মধ্যে যে সাপ্লাই চেইন যে ফ্লোগুলো রয়েছে, এই দুইটা জিনিস নিয়ে আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করব। প্রথম যেটি হচ্ছে ম্যানেজিং সাপ্লাই চেইন ফ্লো। আমরা আসলে যদি এই স্লাইডটি আমরা দেখি, আপনি দেখবেন যে এখানে 3 ধরনের ফ্লো রয়েছে। একটা হচ্ছে ম্যাটেরিয়ালস, মানি, ইনফরমেশন। আমরা যদি এই 3টা ফ্লোয়ের কথা বলি, এই 3টা ফ্লোয়ের মধ্যে আপনি ম্যাটেরিয়ালটা সবসময় ডাউন স্ট্রিম দিকে যায়, যেটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারার থেকে শুরু করে একদম এন্ড ইউজার পর্যন্ত যে ফ্লোটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল ফ্লো এবং এটাকে ডাউন স্ট্রিম ফ্লো বলবো আমরা। আর মানিটা, যেটা ক্যাশ অথবা ফাইন্যান্স ফ্লো যদি বলি, সেটা হচ্ছে আপ স্ট্রিম, অর্থাৎ সেটা কাস্টমার থেকে কোম্পানির কাছে আসবে। আর যদি ইনফরমেশন বলি, তাহলে এই ফ্লোটা বোথ স্ট্রিমে হবে, অর্থাৎ এটা আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম দুইভাবে হবে। এখন আমরা কিভাবে এই ফ্লোটা করব? এই যদি 3টা ফ্লো যদি আমরা ইফেক্টিভলি অথবা এফিশিয়েন্টলি করি, তাহলে আপনার সাপ্লাই চেইনটা প্রপারলি ম্যানেজ হবে। এই 3টার মধ্যে আপনার গুড সিনক্রোনাইজেশন রাখতে হবে। আমরা যদি এই ফিগারটা দেখি, আপনি দেখবেন এখানে ফ্যাক্টরি, এখানে হচ্ছে কাস্টমার, অর্থাৎ ম্যাটেরিয়ালটা ফ্যাক্টরি থেকে স্টোর হয়ে কাস্টমারের কাছে যাচ্ছে, যারা এটা মেন ইউজ করবে। আর মানিটা কি হচ্ছে, কাস্টমার থেকে ফ্যাক্টরির দিকে যাচ্ছে। আর ইনফরমেশন আমার ফ্যাক্টরি থেকে কাস্টমারের কাছে যাচ্ছে, আবার কাস্টমার থেকে ফ্যাক্টরির দিকে আসতেছে। তাহলে আমরা এখন ছোট করে এই জিনিসটাকে যদি একটু ব্যাখ্যা করি, তাহলে জিনিসটা আপনাদের কাছে আর একটু সহজ হবে। যেমন ফ্যাক্টরি থেকে একটা প্রোডাক্ট প্রডিউস হয়ে সেটা কাস্টমারের কাছে যাবে, তাহলে এটা হচ্ছে আপনার ডাউন স্ট্রিম, অর্থাৎ উপর থেকে নিচে ডাউন স্ট্রিম। আর কাস্টমার যখন ওই ম্যাটেরিয়ালটা অথবা ওই প্রোডাক্টটা কিনবে, তখন অটোমেটিকলি মানিটা ফ্যাক্টরির দিকে আসবে, অর্থাৎ এটা আপ স্ট্রিম হচ্ছে। আমরা যদি ফ্যাক্টরির উপরের দিকে চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে আপ স্ট্রিম। আর ইনফরমেশনটা হচ্ছে বোথ স্ট্রিম, অর্থাৎ কি লাগবে, কোন জিনিসটা কাস্টমারের পছন্দ, এই জিনিসটা কাস্টমার দেখা যাচ্ছে বিভিন্ন স্টোরের মাধ্যমে সেই জিনিসটা ফ্যাক্টরিতে পৌঁছায় যায়, কোনো না কোনোভাবে প্রোডাকশানে চলে যায়, সেলসে চলে যায়, মার্কেটিংয়ে চলে যায়। আবার ফ্যাক্টরি থেকে কোন প্রোডাক্টটা যাবে, কোন জিনিসটা মার্কেটিং হবে, কোন জিনিসটা আসতেছে, এই যে জিনিসটা মার্কেটিং যে অ্যাক্টিভিটিস অথবা যে কোনো ধরনের ইনফরমেশন দেখা যাচ্ছে ফ্যাক্টরি থেকে সরাসরি কাস্টমারের কাছে যাচ্ছে, অর্থাৎ এটা দুমুখী ইনফরমেশন, আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম। এই 3টা সিনক্রোনাইজেশনটা যদি ভালোভাবে হয়, তাহলে সাপ্লাই চেইনটা খুব ইফেক্টিভ এবং এফিশিয়েন্টলি ম্যানেজ করা সম্ভব হবে। এখন আমরা দেখব একটা সাপ্লাই চেইনের ফাংশনসগুলো কী কী। মেইনলি একটা সাপ্লাই চেইনগুলো ফাংশনস হচ্ছে 3টা জিনিস। একটা হলো প্রকিউরমেন্ট অথবা পারচেজিং, লজিস্টিক্স এবং অপারেশন। এই একটা অর্গানাইজেশনের মধ্যে এই 3টা মিলে আসলে হয়ে থাকে আপনার সাপ্লাই চেইন। এই ফাংশনসগুলো বেসিক্যালি হলো ইন্টারডিপেন্ডেন্ট, একটার উপর একটা ডিপেন্ডেন্সি আছে, এবং এটা
টপ লেভেল যে গোলসগুলো আছে, যে একটা কোম্পানি যে গোল আছে, সেই গোলটা মিট আপ করার জন্য এই 3টা ফাংশনস খুব ইম্পর্টেন্ট। এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট কীভাবে হবে, কিভাবে আসবে, এই জিনিসটার উপর ডিপেন্ড করবে। এখন আমরা চলে যাই এই 3টা ফাংশনসগুলো আসলে কিভাবে হচ্ছে। আমরা দেখবো অ্যারেগুলো দেখবো। এখানে দেখেন, অপারেশনস থেকে পার্সেসকে বলেছে যে একটা প্রোডাকশন শিডিউল তারা সেট করেছে এবং সেটা তারা পার্সেসের সাথে শেয়ার করেছে। পার্সেস যেটা করেছে, তারা ওই প্রোডাকশানের শিডিউল ওয়াইজ তারা ডেলিভারিটা লজিস্টিক্সের মাধ্যমে অপারেশনসটাকে এনশিওর করবে। অর্থাৎ তারা র মেটেরিয়ালস থেকে নেগোশিয়েট করবে, এরপর ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবে এবং লজিস্টিক্সের মাধ্যমে এটা আমার ফ্যাক্টরিতে এসে পৌঁছাবে। আমরা যদি এই দিকে চিন্তা করি তাহলে কীভাবে হচ্ছে, যদি এই পাশে অ্যারোটা চিন্তা করি, অপারেশনস করবে কি লজিস্টিক্সের মাধ্যমে তার লিড টাইমটা এনশিওর করবে যে কয়দিন লাগতে পারে। তারপরে পার্সেস লজিস্টিক্স মাধ্যমে কি ট্রান্সপোর্টেশনটা ব্যবস্থা করবে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট। তারপরে সাপ্লাই চেন, সাপ্লাইয়ের যে কন্ট্রাক্টগুলো আছে সেগুলো অপারেশনের সাথে শেয়ার করবে অথবা তাদেরকে ডেলিভারিটা এনশিওর করবে। এইভাবে আসলে এই ফাংশনসগুলো কাজ করে থাকে। তার মধ্যে প্রথম যে ফাংশনস রয়েছে সেটি হচ্ছে আপনার পারচেজিং অথবা প্রকিউরমেন্ট যেটা হচ্ছে আমরা, এটা খুব একটা ইম্পর্টেন্ট ফাংশনস, যার মাধ্যমে আমরা ম্যাটেরিয়ালটা অথবা সার্ভিসটা আমরা বাই করব এবং আমাদের নিজস্ব যে প্রোডাক্ট বা সার্ভিসের জন্য, এবং কিভাবে আমরা বাই করব, এটা একটা স্ট্র্যাটেজি আমাদের রয়েছে। আমরা প্রথম যেটা করব, ভেন্ডরের সাথে আমরা এমনভাবে নেগোশিয়েট করব যে তার যে প্রফিট মার্জিন আছে সেটাকে কমানোর জন্য। দেখা যাচ্ছে একদম ভেন্ডর তার সকল কস্ট কমপ্লিট করে সে হয়তো 20% প্রফিট চাচ্ছে, আমরা সেটাকে কমিয়ে 10% প্রফিটে নিয়ে আসবো এবং 10% হচ্ছে আমার সেভিংস। সেকেন্ড যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আমি তার সাথে এমনভাবে কন্ট্রাক্ট করব, তার কাছ থেকে আমি একটা লার্জ অ্যামাউন্ট কোয়ান্টিটি আমি বাই করব, যেটা আমার একটা ভলিউম ডিসকাউন্ট দিবে। যেমন হয় যে ঠিক আছে, আপনি যদি 1000 মেট্রিক টন বাই করেন তাহলে আপনি $5000 ডিসকাউন্ট পাবেন। আপনি যদি 500 মেট্রিক টন বাই করেন তাহলে $500 ডিসকাউন্ট পাবেন। তাহলে আমি হয়তো $1000 মেট্রিক টন কিনে হয়তো আমি $1000 জন্য একটা ডিসকাউন্ট চেষ্টা করব। এরপর আমি চেষ্টা করব যে আমি যদি সেম প্রোডাক্ট হয় আরেকটা ভেন্ডরের কাছে পাই, তার কাছ থেকে দেখা যাচ্ছে যে 20% প্রফিট না করে সে 10% প্রফিট করতেছে এবং তার অপারেশন কস্টটা কম, তাহলে আমি সেই সাপ্লাইয়ের কাছে চলে যাব। ফোর্থ যেটি হচ্ছে যে আমি হয়তো যেটা করব যে কিছু ম্যাটেরিয়াল আছে যেটা আমার জন্য অত বেশি কোয়ালিটি দরকার নেই, এটা মাঝারি কোয়ালিটি হলে আমার জন্য প্রয়োজন, আমি তখন সে লোয়ার কোয়ালিটির দিকে যাব লেস এক্সপেন্সিভের জন্য। সেকেন্ড যে ফাংশনসটা রয়েছে সেটা হচ্ছে লজিস্টিক্স যে ফাংশনটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটার কাজটা হচ্ছে কি, সে মুভ করাবে গুডসটাকে এক ওয়্যার হাউস থেকে আরেক ওয়্যার হাউসে মুভ করাবে, অথবা ফ্যাক্টরি থেকে ওয়্যার হাউসে নিবে, অথবা ওয়্যার হাউসের ভিতরে মুভমেন্ট করবে, তারপরে স্টোর করবে এবং সেটা যেটা হচ্ছে ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন করা, ওয়্যার হাউজিং করা এবং ট্রান্সপোর্টেশন এবং ট্রাফিকটাকে ঠিক করে দেওয়া। তার মধ্যে প্রথম যে দুই ধরনের লজিস্টিক্স আছে, একটা হলো ইনবাউন্ড লজিস্টিক্স, একটা হচ্ছে আউটবাউন্ড লজিস্টিক্স। ইনবাউন্ড লজিস্টিক্সটা কি হচ্ছে, আমি যদি একটু বড় পরিসরে চিন্তা করি, ইনবাউন্ড লজিস্টিক্সটা হচ্ছে আমার দেশের মধ্যে যে লজিস্টিক্সটা আমি করব সেটাকে ইনবাউন্ড লজিস্টিক্স বলবো। আর আমি যদি কোনোটা দেশের বাইরে পাঠানো লাগে তাহলে সেটাকে বলবো আমরা আউটবাউন্ড লজিস্টিক্স বলবো। ধরুন
আপনার ফ্যাক্টরি থেকে আমি এক্সপোর্ট করব, আপনার ফ্যাক্টরি থেকে মালটা আপনার চিটগং পোর্ট পর্যন্ত যে লজিস্টিক্স আপনি ইউজ করবেন সেটাকে ইনবাউন্ড লজিস্টিক্স বলবেন। এরপরে আপনি চিটগং পোর্ট থেকে যে ভেসেলের মাধ্যমে আপনি সেটা ইউএসএতে পাঠাবেন, তাহলে সেটাকে বলবো আপনি আউটবাউন্ড লজিস্টিক্স বলবো। এর মধ্যে আমার যে লজিস্টিক্সের যে গোলটা আছে সেটা আসলে কি হওয়া দরকার, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে আমার খুব ফাস্টলি মুভ করতে হবে আমার গুডসটাকে, অথবা যে কোনো কিছু আমার খুব ফাস্টার মুভমেন্ট হতে হবে। সেকেন্ড যেটি হচ্ছে যে আমার ট্রান্সপোর্টেশন কস্টটাকে রিডিউস করতে হবে এবং ইনভেন্টরিকে ডিক্রিজ করতে হবে। আমি যদি এই তিনটাকে সিনক্রোনাইজ করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমার লজিস্টিক্সের যে অপারেশনটা আছে এটা খুব ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট হবে। আমি লজিস্টিক্সের যে গোলগুলো আছে সেগুলো আমরা আসলে কীভাবে ফিল আপ করতে পারি। লজিস্টিক্সের যে গোলের কথা আমি বলবো সেটা হলো, প্রথম যে হলো সেটা হলো আমি কস্ট কীভাবে রিডাকশন করতে পারবো। এখন দেখা যাচ্ছে যে একটা ট্রাকে 100 প্যাকেজ রাখার মতো সে অবস্থা আছে। এখন আমি দেখলাম যে মাত্র আমার 20টা প্যাকেজ হয়েছে। তাহলে যদি আমার এই লজিস্টিক্সে এই ম্যাটেরিয়ালগুলো যদি আমি ওই ট্রান্সপোর্টেশনের মাধ্যমে যদি আমি ক্যারি করি তাহলে আমার এখানে লজিস্টিক্স অর্থাৎ ট্রান্সপোর্টেশন কস্টটা অনেক বেশি হবে। এখানে করতে হবে কি, আমাকে ছোট ছোট অনেকগুলো শিপমেন্টগুলোকে আমাকে কনসোলিডেট করে আমাকে একটা লার্জ শিপমেন্ট নিয়ে এটাকে মুভমেন্ট করাতে হবে। তাহলে কি হলো, আমার পরিপূর্ণ ইউটিলাইজেশনটা হলো। সেকেন্ড যেটি হচ্ছে যে আমি যদি চিন্তা করি যে ঠিক আছে এই লার্জ শিপমেন্টগুলো ছোট ছোট স্মল যে শিপমেন্টগুলো এগুলো অনেকগুলো হতে অনেক সময় লাগবে। আমাকে যেটা করতে হবে যে আমার যেটা খুব ইম্পর্টেন্ট আর্জেন্সি আছে আমি সেটাকে ওই বড় ছোটো ছোটো শিপমেন্টগুলো থেকে ওটাকে ব্রেক করে লার্জ শিপমেন্টে ব্রেক করে আমি ছোটো শিপমেন্ট করব যেটা আমার ইম্পর্টেন্ট করে আমি আমার ভ্যালোসিটিটাকে ইনক্রিজ করাবো, ব্রেক করবো, আমি খুব স্পিড আপ করতে চাই। থার্ড যেটি হচ্ছে যে আমার যদি দেখি আমার যে সুইচিং ফ্রম ওয়ান মোড অফ ট্রান্সপোর্টেশন টু অ্যানাদার মোড টু লোয়ার কস্ট অর ইনক্রিজ ভ্যালোসিটি, আমি যদি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে আমার এয়ারে আমার কস্টিংটা যদিও বেশি, কিন্তু আমি যদি দেখি যে হ্যাঁ এয়ারে কস্টিংটা বেশি আমি সেটা সিতে মুভমেন্ট করাবো, যদি সিতে কস্ট বেশি সেটা আমি বাই রোডে শিপমেন্ট করাবো। অর্থাৎ এইভাবে আমি বিভিন্ন মুডকে চেঞ্জ করে আমি কস্টটাকে লোয়ার করতে পারি, অথবা আমাকে বিভিন্ন মুড চেঞ্জ করে আমি আমার ম্যাটেরিয়ালটাকে ফাস্টার করতে পারি অ্যাভেলেবিলিটিটা। এরপরে আমরা যেটা করতে পারি, আমরা যে থার্ড পার্টি যে লজিস্টিক্স আছে সেগুলোর সাথে আমরা হেল্প নিতে পারি। অনেক বাংলাদেশে অনেক লজিস্টিক্স কোম্পানি আছে যারা 3PL থার্ড পার্টি লজিস্টিক্স সার্ভিস দেয়, অর্থাৎ আমি শুধু প্রোডাকশনটা করে দিব, এরপরে বাকি কাজটুকু ওরা একদম ডিস্ট্রিবিউশন করে কাস্টমারের কাছ পর্যন্ত পৌঁছানোর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে থার্ড পার্টি লজিস্টিক্স। তাহলে আমরা লজিস্টিক্সের গোলগুলো পেয়ে গেলাম। এখন অপারেশনসের যে গোলটা আছে সেটা কি? অপারেশনসটা বেসিক্যালি হলো যে আমরা যে ম্যানুফ্যাকচারিংটা বুঝবো, রিটেলিংটা বুঝবো এবং ই কমার্স অথবা থার্ড পার্টিটা বুঝবো। বেসিক্যালি এটা হচ্ছে ফোকাস করতে হবে, অর্থাৎ একটা অপারেশনসের ক্ষেত্রে একটা কোম্পানিকে তার ফোকাস করতে হবে যে কীভাবে তারা কস্টটাকে কমাবে এবং কীভাবে তারা ভ্যালু ক্রিয়েট করবে। আমার যে ম্যানুফ্যাকচারিং আছে সেখানের মধ্যে অবশ্যই আমাকে প্রোডাকশনটা এমনভাবে ম্যানেজ করতে হবে যেন জিনিসটা প্রোডাকশনটা প্রত্যেকটা জিনিসই আমার কস্ট এফেক্টিভ এবং ওয়েস্টেজটা কম হয়। তারপর রিটেলের মধ্যে যেটা আছে সেটার মধ্যে আমাকে অবশ্যই ম্যানেজিং স্টোরটাকে এমনভাবে করতে হবে যে আমার প্রপার যেন কাজটা হয় এবং কাস্টমার যেন সকল প্রোডাক্ট এবং ম্যাটেরিয়াল প্রোডাক্ট আমার এখান থেকে সে দিতে পারে, অর্থাৎ কোনোভাবে যেন শেলফ ফাঁকা না থাকে, প্রতিটা শেলফে যেন প্রোডাক্টটা সময় মতো রিফিল হয়। এরপরে ই কমার্স, আমরা এখন নতুন প্রযুক্তির মাধ্যমে আসছি ই কমার্সটা এবং থার্ড পার্টি লজিস্টিক যাকে বলছি, যে ই কমার্সের মাধ্যমে যদি কোনো কাস্টমার অর্ডার করে থাকে
তাহলে আমার লজিস্টিক্সকে ম্যানেজ করে কাস্টমারের কাছে যত দ্রুত সেটাকে পৌঁছানো সম্ভব হয়। এরপরে আমরা যদি দেখি যে সাপ্লাই চেনের যে ফাংশনসগুলোকে আমরা কীভাবে সিনক্রোনাইজ করতে পারি, এখানে আমরা যেটা বলেছি অপারেশনসের ক্ষেত্রে, সেখানে আমাদের একজন অপারেশন ম্যানেজারকে অবশ্যই ফোকাস করতে হবে কি ক্যাপাসিটি ইউটিলাইজেশনটা। অর্থাৎ তার এখানে যদি আপনার 3টা প্রোডাকশন লাইন থেকে থাকে, 3টা প্রোডাকশন লাইনের জন্য দেখা যাচ্ছে যে আমার বিদ্যুৎ কিন্তু সেমভাবে খরচ হবে, চিলার আছে, এয়ার কন্ডিশনিং আছে, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট আছে। আমাকে যেটা করতে হবে যে আমার জন্য পরিপূর্ণ ক্যাপাসিটি ইউটিলাইজ করতে পারি। আমার যদি দেখা যাচ্ছে যে একটা মেশিনের ক্যাপাসিটি 300 কেস করতে পারে, 300 ব্যাগ বানাতে পারে, প্যাকেট বানাতে পারে, 300 আমি সেটাকে কীভাবে 300 যেটা আমার ডিজাইন ক্যাপাসিটি আছে এবং যেটা অ্যাকচুয়ালি করতে পারবো, আমি যেন সেইটা পরিপূর্ণ ইউটিলাইজটা করতে পারি, যে কোনো ক্যাপাসিটি যেন আমার আইডিয়াল না থাকে। এই জন্য এটা অপারেশনস ম্যানেজারকে অবশ্যই জিনিসটাকে ফোকাস করতে হবে। সেকেন্ড যেটি হচ্ছে যে আমার হিউম্যান রিসোর্সটা যে অবশ্যই ভালোভাবে কাজে লাগাতে হবে, যে আমার ক্যাপিটালকে, আমার যে রিসোর্সগুলো আছে, পিপল, হিউম্যান রিসোর্স, এগুলো যেন পরিপূর্ণভাবে আমার ইউটিলাইজ হয়। তারপর হলো যে আমরা যদি বলি যে কিভাবে আমরা সার্ভিসটাকে অ্যাভেলেবল করব এবং এফিশিয়েন্ট অ্যাভেলেবল করব, যে কোনোভাবে যেন আমার প্রোডাক্টটা ঠিকভাবে ম্যানুফ্যাকচার হয় এবং সেটা আমার ভেন্ডর, আমার কাস্টমাররা পায়। এই জন্য আমার অপারেশনস টিমের প্রতি আমাদের যেটা গোল থাকবে সেটা হচ্ছে যে আমরা ক্যাপাসিটি যেন কোনোভাবে ওয়েস্টেজ না হয়। কীভাবে ওয়েস্টেজ হতে পারে? একটা হলো আমরা যদি ঘন ঘন চেঞ্জ ওভার করে থাকি, ঘন ঘন মেনটেন্যান্স করে থাকি, তাহলে কী হলো আমার ক্যাপাসিটি ওয়েস্টেড হবে। এই জন্য আমার চেষ্টা করতে হবে যে ফ্রিকুয়েন্ট আমরা চেঞ্জ ওভার যাবো না। যখন আমার একটা SKU প্রোডাকশন হবে, ওটা একটা নির্দিষ্ট রান ওভারের পরেই কিন্তু আমাকে আরেকটা SKU আমাকে রান নিতে হবে, অথবা আমার মেনটেন্যান্সটা একটা শিডিউল মেনটেন্যান্স করবো, যখন তখন আমি মেনটেন্যান্স যাবো না, এটা চিন্তা করতে হবে। সেকেন্ড যেটি হচ্ছে যে আমার শাটডাউনটা যেন কোনোভাবে না হয়। যে কী জন্য শাটডাউন? অনেকভাবে শাটডাউন হতে পারে। আমার র মেটেরিয়ালস নেই, আমি দেখা যাচ্ছে যে একটা লাইনে আমার যে নির্দিষ্ট প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করার কথা ছিল সেটা আমি করতে পারছি না ডিউ টু ফিউ র মেটেরিয়াল শর্টেজের কারণে। তাহলে কি হলো? আমি পরিপূর্ণ প্রোডাকশনটা করতে পারলাম না। এরপর হচ্ছে যে আমাকে অবশ্যই যে আমার কাস্টমার কতটুকু চেয়েছে, কাস্টমারের যে ইনফরমেশান দিল সেটা সঠিক ছিল কি না, অর্থাৎ কাস্টমার থেকে যে আমি ফোরকাস্ট রিসিভ করব, তার বেসিসে আমি র মেটেরিয়ালসও রিসিভ করব এবং র মেটেরিয়ালসও আমি অ্যাভেলেবেল করব এবং সেই হিসাবে আমার প্রোডাকশান শিডিউলও চলবে। এভাবে আমাকে একটা মানে খুব গুড একটা অ্যালাইনিং থাকতে হবে প্রোডাকশান শিডিউলটা র মেটেরিয়ালস অর্ডারের সাথে, এবং এবং সেই জিনিসটা কীভাবে পারফেক্টলি আমি কাস্টমার থেকে যে ফোরকাস্টটা পাবো যে আমার এতটুকু সেল হবে, তাহলে আমি কি পরিপূর্ণভাবে আমি আমার অপারেশনসটাকে ম্যানেজ করতে পারবো। তো আশা করি আপনাদেরকে একটু ধারণা দিতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।